বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 7.9 বিলিয়ন। আর আমি যদি আপনাকে বলি আজকে কেবল একটা ছোট্ট টেকনিক অবলম্বন করলেই আপনি 1.9 বিলিয়ন মানুষের কাছে আপনার প্রোডাক্টের ক্রেডিবিলিটি বাড়িয়ে দিতে পারবেন কয়েক গুণ, বিশ্বাস করবেন? পরিচয় করিয়ে দিই হালাল ব্র্যান্ডিংয়ের সাথে। কি এই হালাল ব্র্যান্ডিং? কেন অমুসলিম রাষ্ট্র যেমন সিঙ্গাপুর, কোরিয়া, ফিলিপিন্স হালাল ইন্ডাস্ট্রিতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে? যেমন 2019 সালে জাপানি সিজনিং কোম্পানি আজিন মতো $85 মিলিয়ন ইনভেস্ট করেছে মালয়েশিয়াতে একটা হালাল প্রোডাকশন সিস্টেম তৈরি করার জন্য। কেন 92.8% নন মুসলিমরাও হালাল প্রোডাক্টসের প্রতি পজিটিভ অ্যাটিটিউড পোষণ করে? এই হালাল ব্র্যান্ডিংয়ের পাওয়ার যে কত বেশি সেইটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করব। আশা করি ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা স্পন্সর করেছে ফজর লাইফস্টাইল ম্যাগাজিন। ফজর লাইফস্টাইল ম্যাগাজিন হচ্ছে বাংলাদেশের প্রথম প্রিমিয়াম হালাল লাইফস্টাইল ম্যাগাজিন। এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকস কভার করা হয়, যেমন কিডস, প্যারেন্টিং, বিজনেস, ক্যারিয়ার, ফুড, হেলথ টিপস, স্পিরিচুয়ালিটি ইত্যাদি। এই ব্যাপারে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি ফ্রিতে ম্যাগাজিনটা প্রিভিউ করতে পারবেন। হালাল বলতে আমরা বেশিরভাগই মনে করি যে খাবার দাবারের কথা, কিন্তু হালাল অনেক কিছুই হয়, যেমন হালাল প্রসাধনী, হালাল ওষুধ, ইভেন হালাল ট্যুরিজমও। মুসলমানদের জন্য হালাল শুধু একটা শব্দ বা ক্লাসিফিকেশন না, এটি জীবন ধারণের জন্য একটি অতি আবশ্যকীয় অংশ। আর আজকের এই পৃথিবীতে যে কোনো প্রোডাক্টের জন্য হালাল ব্র্যান্ডিং কেন এত গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। একজন মুসলিম হিসেবে আপনি যা খাবেন সেটা তো অবশ্যই হালাল হতে হবে, কিন্তু যেহেতু আপনি একটা মুসলিম রাষ্ট্রে আছেন, আপনাকে কিন্তু কখনো ওভাবে চেক করতে হয় না যে আপনি যেটা খাচ্ছেন সেটা হালাল কি হালাল না। কারণ যেহেতু আপনি মুসলিম দেশে বাস করছেন, আপনি ধরে নিতে পারেন যে এটা হালাল। কিন্তু আজকে যদি আপনি একটা অমুসলিম রাষ্ট্রে বাস করতেন আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে চেক করে সেটা খেতে হতো। যেমন অমুসলিম রাষ্ট্রে শুকরের অনেক কিছুই কিন্তু খাবারের মধ্যে থাকে। এখন আপনি যদি একটা অমুসলিম রাষ্ট্রে থাকেন এবং আপনার কাছে দুইটা খাবার আছে, একটাতে যেখানে হালালের সার্টিফিকেশন নাই এবং আরেকটাতে আছে, আপনি কোনটা চুজ করবেন? অবশ্যই যেটাতে হালালের সার্টিফিকেট আছে। সেটার দাম যদি একটু বেশিও হয় তাও কিন্তু আপনি ওইটা চুজ করবেন। আর আপনি কিন্তু এখানে একা না, 1.9 বিলিয়ন মুসলমান ঠিক অনেকটা এভাবেই চিন্তা করে। আর এই প্রেফারেন্স কিন্তু শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে না, নন মুসলমানদের ক্ষেত্রেও দেখা গেছে। মালয়েশিয়াতে একটা সার্ভে করে দেখা যায় 92.8% নন মুসলিমরা হালাল প্রোডাক্টসের উপরে পজিটিভ ধারণা পোষণ করে। তার মানে আজকে যদি আমার কাছে একটা প্রোডাক্ট থাকে আর সেটাতে যদি হালাল সার্টিফিকেশন না থাকে, তাহলে আমি পটেনশিয়াল কাস্টমারের 30% কিন্তু হারিয়ে ফেলছি। এবং একই সাথে নন মুসলিমরাও কিন্তু হালাল প্রোডাক্টসের উপরে আস্থা রাখে। সো একটা বড় কাস্টমার বেজের লয়্যালটিও কিন্তু আমরা হারিয়ে ফেলছি। যে কাজটি করে আমার প্রোডাক্টের কোনো ক্ষতি হচ্ছে না, বরং অনেক অনেক বেশি মানুষের কাছে রিচ করতে পারছি, একটা স্মার্ট ব্যবসায়ী হিসেবে কি আপনি সেই কাজটা করবেন না? আচ্ছা, এখন আপনি ভাবতে পারেন যে এই হালাল ব্যাপারটা তো পুরোপুরি ইসলাম এবং মুসলিম কেন্দ্রিক, তো যারা অমুসলিম ব্যবসায়ী তারা কিসের জন্য হালাল সার্টিফিকেশন এত ইন্টারেস্টেড হবে? একদম সহজ ভাষায় বললে, গ্রোথ ইনভেস্টমেন্ট এবং গ্রোথ অপরচুনিটি। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে 2050 সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার মধ্যে 30% হবে মুসলিম। খুব একটা আহামরি লাগছে না এটা শুনে, তাই না? এইবার বলি, ঠিক ওই 2050 সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা বাড়বে 35%, আর একই সময় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে 73%। এ তো গেল শুধুমাত্র সংখ্যার দিক থেকে বৃদ্ধি। যে কোনো বুদ্ধিমান ব্যবসায়ী সবসময় দেখবে তার টার্গেট অডিয়েন্সের বাইং পাওয়ার। স্টেট অফ গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্টের হিসেবে 2024 সাল নাগাদ মুসলিম নাগরিকদের স্পেন্ডিং ছাড়িয়ে যাবে $2.4 ট্রিলিয়ন, যার মাঝে কেবল খাদ্যদ্রব্যের পিছনে তারা খরচ করবে $1.38 ট্রিলিয়ন। একটা ছোট্ট কম্পারিজন দিলে হয়তো আরেকটু বুঝতে সুবিধা হবে। 2021 সালে আমেরিকা সরকারের বাজেট ছিল $4.05 ট্রিলিয়ন, অর্থাৎ 2024 সাল নাগাদ কেবল মুসলিম কমিউনিটির স্পেন্ডিং হবে তার প্রায় অর্ধেক। লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু আমি শুধু স্পেন্ডিং এর কথা উল্লেখ করেছি, তাদের নেট ইনকাম বা সম্পদের কথা কিন্তু আমরা এখনো আসিনি। তো এই সুযোগটুকু নিয়ে বেশ কিছু দেশ ইতিমধ্যে তাদের স্ট্র্যাটেজিগুলো রিভাইজ করে নিচ্ছে। ইন্দোনেশিয়াতে 2019 সালে পাশ করেছে
হালাল প্রোডাক্টস ল, যার মাধ্যমে ইন্দোনেশিয়াতে যত প্রোডাক্টস আছে বা যে প্রোডাক্টসগুলো বাহির থেকে আসবে সবগুলোকে হালাল সার্টিফাইড বা অ্যাটলিস্ট হালাল হতে হবে, এবং তারা 2022-এর মধ্যে এই কাজটা কমপ্লিটলি সম্পূর্ণ করার আশা রাখে। সৌদি আরব তাদের হালাল সার্টিফিকেশন এখন কেবলমাত্র নিজেদের দেশে উৎপাদিত পণ্যের উপর না রেখে আমদানিকৃত পণ্যের উপরেও প্রয়োগ শুরু করেছে। কেবলমাত্র ওআইসি ভুক্ত দেশগুলোই নয়, ওআইসি বলতে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তো যাই হোক, সিঙ্গাপুর, কোরিয়া, ফিলিপাইন্সের মতো দেশরাও এখন চেষ্টা করছে এই বিরাট মার্কেটের অংশ হিসেবে নিজেদেরকে তুলে ধরতে। আবার ওইদিকে ইউরোপিয়ান কাস্টমার বেস ধরে রাখার উদ্দেশ্যে M&S তাদের নিজেদের হালাল সার্টিফাইড ওয়েস্টার্ন কিউজিন রেডি মিল সার্ভিস চালু করে দিয়েছে। এবার আপনারা ভাবতে পারেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম মুসলমানরা চাচ্ছে হালাল প্রোডাক্ট এবং সার্ভিস, আর তার জন্যই হালাল সার্টিফাইড বিজনেসগুলো এত গ্রো করছে, কিন্তু অমুসলমানরাও কেন হালাল প্রোডাক্টসের প্রতি আরো বেশি ঝুঁকে পড়েছে? ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতে একটা রিসার্চ করে 3 জন ফ্যাকাল্টি মিলে। সেই রিসার্চটা হয় হালাল খাবারের উপরে। সেখানে যখন পার্টিসিপেন্টদেরকে বলা হয় কেন তারা হালাল ফুড প্রেফার করে, উত্তর ছিল তারা মনে করে হালাল ফুডস হেলদি এবং নিরাপদ। এমনকি ইউনিভার্সিটি ইসলাম সায়েন্সের একটা রিসার্চ থেকে দেখা যায় প্রায় 90% মানুষ মনে করে যে হালাল খাবারের দাম বেশি, কিন্তু তারা বেশি দাম হলেও সেটি কিনতে তারা রাজি, কেননা তারা মনে করে হালাল খাবার হাইজিন এবং হেলথ স্ট্যান্ডার্ড মেনটেন করে। এমনকি কদম ফুল যখন ফুটেছিল, বুঝতে পারছেন কদম ফুল বলতে আমি কি বোঝাচ্ছি, তখন সব সেক্টর মানে হেলথ সেক্টর বাদে সব সেক্টর কিন্তু নেগেটিভলি এফেক্টেড হয়েছিল। যেখানে সব সেক্টর এত বাজেভাবে এফেক্টেড হয়েছিল, হালাল ফুড ইন্ডাস্ট্রি মাত্র 0.2% ডাউন হয়েছিল, মাত্র 0.2%। স্টেট অফ গ্লোবাল ইসলামিক ইকোনমির রিপোর্ট হিসাবে 2019-2020 সালে ওআইসি ভুক্ত দেশসমূহের সরকারের করা 11.8 বিলিয়ন ইউএস ডলারের যে ইনভেস্টমেন্ট, সেটার প্রায় 51.86% ছিল হালাল ফুড ইন্ডাস্ট্রিতে। অর্থাৎ সেই কদম ফুলও হালাল ফুড ইন্ডাস্ট্রিকে কিছুই করতে পারেনি। আমরা এতক্ষণ হালাল ফুড নিয়ে অনেকক্ষণ কথা বললাম, আচ্ছা আমরা এবার একটু সার্ভিস নিয়ে আলোচনা করি। হালাল সার্ভিসের মধ্যে আসে হালাল ট্যুরিজম বা হালাল পর্যটন। আপনারা যারা বিদেশে আছেন বা বিদেশে যাবেন, তারা এই ব্যাপারটা খুব বেশি করে রিলেট করতে পারবেন, স্পেশালি যারা ওয়েস্টে আছে। আপনি যদি আমেরিকাতে যান বা ইউরোপে যান, যখন আপনি প্লেনে উঠবেন তখন আপনার বাবা মা বা নানি বা দাদি যে কেউ ধরেন আপনাকে বলবে যে বাবা তুমি যাই করো সি বিচে যেও না, বা পার্টি এগুলো সব জায়গায় যেও না, এগুলো কিন্তু সব হারাম কাজ হয়। হয়তো বা এক্স্যাক্টলি আমি যেভাবে বলতে চাই সেভাবে বলবে না বা এগুলো ঘটনাটা হবে না, বাট ইউ গেট দ্য আইডিয়া। তো এখন চিন্তা করুন যে এই যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, তারা কি কখনো চাবে যে এত বড় পপুলেশনকে তারা একদম বাহির করে রাখুক জাস্ট বিকজ তারা হালাল কোনো কিছু দিতে পারছে না? তো এইখান থেকেই শুরু হয় হালাল ট্যুরিজমের মতো একটা রেভলিউশনারি আইডিয়া। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমরা একটু স্পন্সরের ব্যাপারে একটু কথা বলে নিই। আমাকে বেশ কিছুদিন আগে ফজর ম্যাগাজিন তাদের একটা ম্যাগাজিনের কপি পাঠায়। আমার খুবই চমৎকার লেগেছে যে তারা ম্যাগাজিনের শুরুতেই দ্য মোস্ট বিউটিফুল নেম অফ আল্লাহ নামে একটা আর্টিকেল লেখে। এখানে খুব সুন্দর করে এক্সপ্লেইন করা আছে যে আল্লাহর নামের মর্মার্থ কি, এটা আমাদের কিভাবে বোঝা উচিত বা এটার অ্যাকচুয়াল মিনিং কি। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আরেকটা আর্টিকেল দেখলাম যেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম ইউর ওয়ার্ল্ডলি এডুকেশন টু ইবাদা। আমাদের অনেক সময় একাডেমিক এডুকেশনের উপরে অনীহা চলে আসে। আমরা ইসলামিক নলেজ গেইন করার পাশাপাশি কিভাবে তা একাডেমিক্সের সাথে ব্যালেন্স করব, সেই সাথে আমাদের মেইন স্ট্রিম পড়াশোনাকে কিভাবে এবাদতে পরিণত করতে পারি, তার খুব সুন্দর করে সেট অফ ইনস্ট্রাকশনস দেওয়া আছে। তো এরকম আরো অনেক সুন্দর সুন্দর আর্টিকেলস লেখা আছে, যেমন ট্রাফিক জ্যামে আটকায় থাকলে কিভাবে সময়টাকে কাজে লাগানো যাবে, একটা এমপ্লয়ারের এবং একটা এমপ্লয়ের মধ্যে হেলদি সম্পর্ক, ইসলামিক ফিনটেক, এরকম আরো অনেক হেল্পফুল আর্টিকেলস। ডেসক্রিপশন থাকা লিঙ্কে আপনারা ক্লিক করে ম্যাগাজিনটা ফ্রিতে প্রিভিউ করতে পারবেন। স্টেট অফ গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট অনুসারে 2013 সালে পর্যটনে গ্লোবাল মুসলিম মার্কেটের মূল্যমান প্রায় 140 বিলিয়ন ইউএস ডলার, যা সমগ্র বিশ্ব মার্কেটের প্রায় 11.5%। মাস্টার কার্ড ক্রিসেন্ট রেটিং গ্লোবাল মুসলিম ট্রাভেল ইন্ডেক্সের হিসেবে 2020 সালে গ্লোবাল ট্যুরিজম ইকোনমিতে হালাল ট্যুরিজমের কন্ট্রিবিউশন ছিল 220 বিলিয়ন, যা 2026 সাল নাগাদ এক্সপেক্ট করা হচ্ছে 300 বিলিয়ন ইউএস ডলারে উন্নীত হবে। এবং এখনো মুসলিমদের জন্য পর্যটন গন্তব্যের প্রথম স্পটটি ধরে রেখেছে
ইন্দোনেশিয়া। কেননা তারা হালাল ট্যুরিজমের সেই ইমেজটা ক্রিয়েট করতে পেরেছে, কিন্তু আস্তে আস্তে দৌড়ে এগিয়ে আসছে অন্যান্য দেশগুলো। একটা সম্পূর্ণ আনট্যাপড মার্কেট হিসেবে এতদিন পড়ে থাকা হালাল ট্যুরিজম আকর্ষিত করছে বিশ্বের অনেক নামি দামি ট্যুরিস্ট স্পটগুলোকেও। উদাহরণ হিসেবে বলছি, ধরেন আপনার ইচ্ছা হলো যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ক্রুজে একটু ঘুরতে যাবেন, ভালো মতো 2-1 দিন কাটাবেন, কিন্তু দুনিয়ার সব ক্রুজেই দেখা যায় জুয়া খেলা, অ্যালকোহলের অবাধ আনাগোনা, হারাম মাংসের খাবার পরিবেশন, এগুলো সবই নর্মাল। প্রায় সব ক্রুজের কথা বলছি, প্রায়। কেননা ট্যুরিস্টের অ্যান্টালিয়া বেসড ফিউশন ট্যুরিস্ট কোম্পানিগুলো এখন অ্যারেঞ্জ করেছে হালাল ক্রুজের। তুরস্ক থেকে গ্রিস, নো অ্যালকোহল, নো পর্ক, নো গ্যাম্বলিং। আছে নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা স্পা ফ্যাসিলিটি, খেলাধুলার ব্যবস্থা, নামাজের ব্যবস্থা। এইটা অনুসরণ করে মালয়েশিয়ার ক্রুজেও এখন সেই সেম জিনিসগুলা ফলো করতে দেখা যায়। রাশিয়ার মস্কো শহরে অ্যারোস্টার হোটেল তাদের নিজের কিচেনকে কমপ্লিটলি করে ফেলেছে হালাল সার্টিফাইড। বিশ্বাস করবেন না, এই হোটেলে যদি আপনি রুম বুক করেন তাহলে আপনি পাবেন কোরআনের একটা কপি, তারপর জায়নামাজ। শুধু তাই না, এবং তাদের রুমগুলোতে দেওয়া আছে কাবার ডিরেকশন। এমনকি তাদের দেওয়া যে শ্যাম্পু বা সাবান সেটা হচ্ছে হালাল সার্টিফাইড। ফিলিপাইনের বিভিন্ন হোটেলও এখন সেম জিনিসটা শুরু করেছে। এছাড়া মুসলিম ফ্রেন্ডলি এয়ারপোর্ট, মোবাইল অ্যাপ্লিকেশন যা আপনাকে নামাজের জন্য সময় জানাবে, হালাল বুকিং সহ অজস্র হালাল প্র্যাকটিস শুরু হয়েছে এবং বিস্তৃত হচ্ছে পুরা বিশ্ব জুড়ে। আর হবে বা না কেন, $300 বিলিয়ন যে ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করে গ্লোবাল মার্কেটে, তাদেরকে নিজের কাস্টমার বানাতে কেই না বাঁচাবে। এতক্ষণ কথা বললাম কেন হালাল ব্র্যান্ডিং এতটা গুরুত্বপূর্ণ রূপ নিচ্ছে, বা কেন ভবিষ্যতে এটার গুরুত্ব অনেক বেশি বাড়বে। আচ্ছা, বর্তমান মার্কেটে হালাল ব্র্যান্ডিং এর মূল্য কেমন বা প্রভাব কেমন, এক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে 2018 সাল থেকে 2020 সালের মাঝে ইসলামিক বা মুসলিম অধ্যুষিত দেশসমূহের ইকোনমিক গ্রোথের দিকে। কেননা এই গ্রোথের সাথে কাস্টমারের বাইং পাওয়ারটা সরাসরি রিলেটেড। আর কাস্টমারের বাইং পাওয়ার যখন বাড়বে, সে অবশ্যই তার জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করবে। 2018-2020 সালের মাঝে বিশ্ববাজারের নতুন আবির্ভূত প্রোডাক্টগুলোর মাঝে শতকরা 19% নিজেদের হালাল সার্টিফাইড করেছে। সংখ্যার হিসেবে যা 20,482টি। এর মাঝে প্রায় 63% প্রোডাক্ট এসেছে এশিয়া থেকে। মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া আর জর্ডান মিলেই যা সিংহভাগ বাণিজ্যের দখল রাখছে। কিছুদিন পরে এইটা সবাই চাবে, সবাই এইটার শেয়ার নিতে চাবে এবং তাদের কাছেও দেখবেন আস্তে আস্তে শেয়ার দখলটা থাকবে না। অলরেডি 2019 সালে জাপানি সিজনিং কোম্পানি আজিন মতো $85 মিলিয়ন ইনভেস্ট করে মালয়েশিয়াতে একটা হালাল প্রোডাকশন সিস্টেম তৈরি করার জন্য। একই সময় জাপানিজ প্রোডাকশন কোম্পানি সানিচি টেকনোলজি $300 মিলিয়ন ইনভেস্ট করেছে মালয়েশিয়া একটা হালাল জেলাটিন প্ল্যান্ট এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার পিছনে, যেটা হবে বিশ্বের প্রথম এবং একই সাথে যুগান্তকারীও বটে। এখন আপনি ভাবতে পারেন যে এত কিছুর মাঝে বাংলাদেশ কোথায়? আছেই না শুধু, বাংলাদেশও এই হালাল ইন্ডাস্ট্রিতে বেশ শক্তভাবে আছে। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশের হিসাব মতে 2020-2021 অর্থ বছরে বাংলাদেশ $1 বিলিয়ন সমমূল্যের হালাল প্রোডাক্ট রপ্তানি করেছে, যার প্রায় 70% ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। কিন্তু হঠাৎ করে এমন ব্যবসা কেন হলো? এর পেছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে হালাল সার্টিফিকেশন ব্যবস্থা। একসময় আমাদের দেশের প্রোডাক্টসগুলোকে হালাল সার্টিফিকেট দেওয়া ছিল অনেক কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। কেবল একটি মাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের হাতে সেই এখতিয়ার ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা BSTI এর কাছেও এই অধিকার যাওয়ায় ত্বরান্বিত হয়েছে আমাদের হালাল ইন্ডাস্ট্রি, এবং ভবিষ্যতে এর গতি আরও বেশি বৃদ্ধি পাবে বলে আমরা আশা করতে পারি। কেননা ইসলামিক ফাউন্ডেশন তাদের হালাল সার্টিফিকেট পলিসি 2021-এর মাধ্যমে লার্জ স্কেল এক্সপোর্ট প্রোডাক্টের সার্টিফিকেশনকে আরও উন্নত এবং আরও সহজত করার উদ্যোগ নিয়েছে। আমরা কিন্তু অনেকবার বাইং পাওয়ার এই কথাটা নিয়ে এসেছি। বাইং পাওয়ারটা বুঝতে হইলেও কিন্তু আমাদেরকে ব্যাংকিং সিস্টেমটা অ্যানালাইজ করতে হবে। তো এতটুকু আমরা জানি যে ইসলামী শরিয়া অনুযায়ী সুদ হারাম, কিন্তু বেশিরভাগ ব্যাংকেই তো সুদের ব্যবসা চলছে, এবং এই থেকে হালাল মার্কেটিং বা হালাল ফাইন্যান্সিং এর কনসেপ্টটা চলে আসে।
আর বর্তমান বিশ্বে ফাইন্যান্স সেক্টরের 6% শেয়ার রাখছে এই গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স এবং এর মূল্যমান প্রায় 1.99 ট্রিলিয়ন ইউএস ডলার। তার চেয়েও বড় ব্যাপার, প্রায় 14% হারে প্রতি বছর বেড়ে চলেছে এই হালাল ফাইন্যান্সিং ইনস্টিটিউশন। 2019 সালের হিসেব মতে বিশ্বে 526টি ইসলামিক ব্যাংক রয়েছে, যা এই ফাইন্যান্স সেক্টরে কন্ট্রিবিউট করেছে 1.99 ট্রিলিয়ন ইউএস ডলার। টোটাল ফাইন্যান্স সেক্টরের মূল্যমানের প্রায় 69%। তবে এটিও একটি বিষয়, এই ব্যাংকের সংখ্যার সাথে আসলে ইসলামিক ফাইন্যান্সের বৃদ্ধি বা সঠিক পরিমাপ নির্ণয় করা অনেকটা অসম্ভব। তবে আমরা কিছুটা আন্দাজ করতে পারি আসলে কতটা বড় এবং কতটা সম্ভাবনাময় এই ইসলামিক ফাইন্যান্স সেক্টর। তো যাই হোক, আমি আশা করি যে আপনারা এই ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় নতুন ভিডিও আপলোড করে থাকি। দেখা হবে নেক্সট বৃহস্পতিবার।